আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক। পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তোমাদের সবাইকে FBM ক্লাসরুম এর পক্ষ থেকে স্বাগতম। তোমরা যারা SSC ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থী আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক ইম্পোর্টেন্ট। তোমাদেরকে এখন আমি বোঝাতে পারব না। যদি সম্পূর্ণ ক্লাসটা দেখো তাহলে বুঝতে পারবে আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখো, অনলাইনে তুমি অনেক ক্লাস পাবা। তুমি ওইগুলোকে পিছনে ফেলে আমার ক্লাসটা কেন করবে? এর একটাই কারণ, অন্য জায়গায় তুমি সব পাবা। ধরো আজকে আমি তোমাদেরকে সমাজ শেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ। এখন অন্যান্য টিচার চিন্তা করবে আমি এদেরকে সব পড়ায়া দেব। আমি তোমাদেরকে চিন্তা করব, আমার ক্লাসটা করবা 100% MCQ কমন পাবা সমাজ থেকে। জাস্ট একটা ক্লাস করবা। ১০০% তুমি কমন পাবা। কেন বলতেছি ভাইয়া? আমি নিজেও সমাজ অনেক ডিটেইলসে পড়িয়েছি স্টুডেন্টদেরকে। কিন্তু আমি যখন কোয়েশ্চেন ঘাঁটতে গেছি বোর্ড কোয়েশ্চেন যে কি আসছে, একদম বেসিক জায়গা থেকে আসছে। তোমাদের বইয়ে দেখো, নতুন বইয়ে দেখো। ১ম যে লাইনটা আছে সমাসের, ১ম লাইনটা একদম সিম্পল একটা লাইন। সেটা হলো সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। এটা চট্টগ্রাম বোর্ড ২৬ এ আসছে। এইবার আসছে। সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। আচ্ছা ভাইয়া দেখো, তুমি যখন এত কষ্ট করে সমাসটা শিখবা, এরপরে দেখবা যে এরকম টাইপের কোয়েশ্চেন আসছে, তোমার কাছে মনে হবে কি জানো? ওই ক্লাসগুলা সবগুলা ইউজলেস। আপাতত এসএসসির জন্য, আমি বলতেছি না লাইফের জন্য, চাকরির জন্য। ওটা পরে। আপাতত এসএসসির জন্য তোমার কাছে মনে হবে যে এটা ওয়েস্ট অফ টাইম। কারণ তোমার দরকার নম্বর। এখানে অনেকে দ্বিমত পোষণ করবে, বাট নিজের বুকে হাত দিয়ে বইলো, তোমার আসলে কি দরকার? একটু চিন্তা কইরো। একটু বুকে হাত দিয়ে বইলো ভাই। তোমাকে যদি বলা হয় এই বই থেকে কোনো কোয়েশ্চেন আসবে না, তুমি কি এটা পড়বা? তোমাকে যদি বলা হয় সমাজ থেকে কোনো কোয়েশ্চেন আসবে না, এসএসসি লেভেলে, পরে আসবে, এসএসসি লেভেলে আসবে না। তুমি সমাজ পড়বা? তার মানে তোমাদের মূল উদ্দেশ্য কি? এখান থেকে এমসিকিউ আসলে তোমাকে পারতে হবে। ১ টা আসুক, ২ টা আসুক, ৩ টা আসুক, এমসিকিউ এই বই থেকে 100% কমন পাবে এবং আমি এই বইয়ের আন্ডারেই আজকে ক্লাস নেব। সে কারণে আমি তোমাদেরকে গ্যারান্টিটা দিতে পেরেছি। ওকে? বেশি কথা বলব না। অনেক কথা বলে ফেলেছি তোমাদের বোঝানোর জন্য এই ক্লাসের গুরুত্বটা। ওকে? তো আমি সমাসে যাব। ১ম এ আমাদেরকে জানতে হবে ভাইয়া সমাস জিনিসটা কি? সমাস হচ্ছে সংক্ষেপ করার প্রক্রিয়া। সংক্ষেপ করার প্রক্রিয়া। এখন ভাইয়া আমি যদি তোমাদেরকে বলি, তোমাদের SSC ২৭, SSC ২৭ এ SSC ২৭ এ যেকোনো একটা বোর্ডে এখান থেকে একটা এমসিকিউ আসবে। তোমরা কি বিশ্বাস করবা? করবা না। বাট মনে রাখো পরীক্ষাটা হয়ে যাক, দেন তোমরা মিলায় নিও। দেন তোমরা মিলায় নিও। আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম। SSC ২৭ এ যেকোনো একটা বোর্ডে একটা এমসিকিউ তোমরা এটা পারবা। পাবা। সংক্ষেপ করার প্রক্রিয়া হচ্ছে সমাস। এটা আসবে পরীক্ষায়। দেখো। ঠিক আছে? সেজন্য আমি এভাবে লিখে দিলাম। এখন ভাই সমাস জিনিসটা কি দেখো, বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত এক বা একাধিক যে পদ থাকে, বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত। এখন আমি তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দেই, সময় সংক্রান্ত সূচি। সময় সংক্রান্ত সূচি। এটাকে আমরা জানি সময়সূচি। কিভাবে জানি এটা পরে তোমরা দেখবা। বাট তোমাদেরকে আগে বোঝাই বিষয়টা কি। এখানে তুমি খেয়াল করো, আমি সংজ্ঞাটা কি বলছি? বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত। বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত। একটার সাথে আরেকটার সম্পর্ক রয়েছে। পরস্পর সম্পর্কিত একাধিক পদটাকে যদি আমি এক শব্দে লিখি, এক পদে আনি, এক শব্দে লিখি, এটার নামই সমাস। এবং এটা হলো সংক্ষেপ করার প্রক্রিয়া। এই দেখো সংক্ষেপ করেছি। সময় সংক্রান্ত সূচি। তুমি এটা না বলে তুমি বলছো সময়সূচি। সংক্ষেপ করছো। এটাই। ইন্টারেস্টিংলি তোমাদেরকে আমি যে বললাম এই বইয়ের ১ম যে লাইনটা চট্টগ্রাম বোর্ডে আসছে। এটা হচ্ছে কি? সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। এটা পরীক্ষায় আসতে পারে। ২৭ সালেও পরীক্ষায় যেকোনো একটা বোর্ডে চলে আসতে পারে। সম্ভাবনা কম বাট আসতে পারে। রাইট? সমাসের মাধ্যমে
নতুন শব্দ গঠিত হয়। ঠিক আছে? এটা আসতে পারে। এটা মোস্ট ইম্পোর্টেন্ট। একটা এমসিকিউ যেকোনো একটা বোর্ডে থাকবে। যেকোনো একটা বোর্ডে থাকবে। এখন ভাই আমি তোমাদেরকে এই বিষয়টা বোঝাবো। আমরা যখন আমি আজকে তোমাদেরকে যা পরীক্ষা আসবে তাই পড়াবো। এতে কারো যদি ক্লাস ভালো না লাগে ক্লাসটা স্কিপ করে যাও, সমস্যা নেই। আমি তোমাদেরকে এখান থেকে কি পড়াবো দেখো, আমরা যখন একটা সমাজ শিখতে আসছি, তুমি যখন একটা মানুষের সাথে পরিচয় হও, সবার আগে তার নামটা জানো, তার বাসা কই, তার কোথায় পড়াশোনা করছে, তার পেশা কি, এসব তোমরা জানো। অর্থাৎ একটা মানুষের সাথে তুমি যখন সম্পর্কে জড়াও অথবা কমিউনিকেশনে যাও, তার আগে তোমরা তার বেসিক যে জিনিসপাতি এগুলা জেনে নাও। ঠিক তেমন আমরা সমাজ শিখতে আসছি, তাহলে আমাদেরকে জানতে হবে সমাসের বেসিক কিছু নাম-টাম এটা সেটা আছে। রাইট? এখন ভাইয়া তোমাদেরকে এটা মুখস্থ করে ফেলতে হবে এবং তোমাদেরকে এটা ইউজ করতে হবে অনেক। যেটা হলো তুমি এখানে যেটা বড় অংশটা, বড় বাক্যটা দেখতে পাচ্ছ, যেখান থেকে এটা আনা হয়েছে, এই বড় বাক্যটার নাম কি জানো? এই বড় বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য। এটার আরো অনেক নাম আছে। তোমার ভাইয়া তোমাকে অনেক নাম শেখাবে। আমি নিজেও শিখিয়েছি। বাট পরীক্ষায় দেখবা ভাইয়া এর বাইরে আসবে না। যদি নাম আসে ব্যাস বাক্যের বাইরে অন্য কোনো নাম দিবে না ভাই। তুমি লিখে রাখো। কেন তুমি তাহলে বেশি শিখবা? তোমার বেশি জানতে হবে। পরীক্ষা আগে পাস করো, এ প্লাস পাও। দেন তুমি জানিও। ইন্টারমিডিয়েটে গিয়ে অনেক সময় পাবা, অ্যাডমিশনের সময় অনেক সময় পাবা। আচ্ছা, ওই কথায় না যাই। তো সময় সংক্রান্ত সূচি এটাকে আমরা বলছি ব্যাস বাক্য। এরপর আসো সময়সূচি। এটাকে আমরা বলবো সমস্ত পদ। এগুলা মনে রাখার কোনো টেকনিক নাই। তোমরা মুখস্থ করবা। সমস্ত পদ। সমস্ত পদ। ঠিক আছে ভাইয়া। এখান থেকে তোমাকে আরেকটু জানতে হবে। সেটা হলো ভাইয়া, আমরা সময় সংক্রান্ত অর্থাৎ ব্যাস বাক্যের মধ্যে যে প্রতিটি পদ আছে, প্রতিটি একক পদ, ঠিক আছে? এদেরকে আমরা বলি হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদ। তাহলে সময় সংক্রান্ত এটাকে আমরা বলছি সমস্যমান পদ এবং সূচি এটাকেও আমরা বলছি সমস্যমান পদ। এটা অনেক জায়গায় আসতে পারে, ডিরেক্ট এমসিকিউ আসবে না। ঠিক আছে? এটা হলো কথা। এর বাইরে তোমাদেরকে এই স্ট্রাকচার থেকে জানা লাগবে না। আমি এটা অনেকভাবে শিখিয়েছিলাম বাট এর বাইরে তোমার আসবে না পরীক্ষায়। এটা তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওকে। এখন ভাই আমাদেরকে আসল পড়ায় যেতে হবে। আমরা তো বেসিক অনেক আলাপ আলোচনা জানলাম। এখন আমাদেরকে আসল পড়ায় যেতে হবে। সেটা হলো ভাইয়া দেখো, সমাস সমাসবদ্ধ শব্দকে বলে সমাসবদ্ধ শব্দকে বলে সমাসবদ্ধ শব্দকে আমি লিখে দিতে ভুলে গেছি যে সমসমান যে পদটা ছিল, এই সময়সূচি, এই সময়সূচিকে আমরা বলছি সমসমান পদ। সমসমান পদ। এই সমসমান পদটাকে হলো কি? সমসমান পদটা কি দেখো? সমাসবদ্ধ শব্দকে বলে সমসমান পদ। এটা পরীক্ষায় আসতে পারে। সমাসবদ্ধ শব্দকে বলে সমসমান পদ। সমাসবদ্ধ শব্দকে বলে সমসমান পদ এবং সমসমান করে এক শব্দে লেখা হয়। এক শব্দে লেখা হয়। এমসিকিউ চলে আসতে পারে। সমাসবদ্ধ শব্দকে বলে সমসমান, এমসিকিউ চলে আসতে পারে। এখন ভাইয়া সমাস মূলত কত প্রকার আমাদেরকে সেটা জানতে হবে। সমাস মূলত কত প্রকার আমাদেরকে সেটা জানতে হবে। বলো তো ভাইয়া সমাস কত প্রকার? বলো তো ভাইয়া সমাস কত প্রকার? সকল কন্ট্রোভার্সি বাদ দিয়ে তোমাদের পরীক্ষায় কিভাবে লিখবা যদি আসে তাহলে সেটা তোমাদেরকে জানতে হবে। সমাস আ ৪ প্রকার। সমাস ৪ প্রকার। সমাস কত প্রকার ভাইয়া বলছি? সমাস হচ্ছে ৪ প্রকার। সমাস কত প্রকার বলছি ভাইয়া? সমাস বলছি ৪ প্রকার। কি, কি সমাস? ১ নম্বরে আছে ভাইয়া দ্বন্দ্ব সমাস। ১ নম্বরে আছে ভাইয়া দ্বন্দ্ব সমাস। ২ নম্বরে আছে ভাইয়া কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস। বেশি পাকনামি করতে যাবা না। ঠিক আছে? ৩ নম্বরে আছে হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস। ৪ নম্বরে আছে ভাইয়া বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। ওকে ফাইন? তাহলে তুমি জানলা ভাইয়া সমাস কত প্রকার ভাইয়া? ৪ প্রকার। কি, কি? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। ঠিক আছে? যদি পরীক্ষায় অনেকে বলে, অনেক ভাইয়া বলে, "না, সমাস ৬ প্রকার।" তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তাদের কিন্তু ভুল হয়ে যাবে। বেশি পাকনামি করতে যেও না। ঠিক আছে? এখন ভাইয়া আমরা প্রত্যেকটা সমাস সুন্দর মতো জানবো। বেশি জানবো না।
যতটুকু পরীক্ষার জন্য আসবে, যেখান থেকে তুমি পরীক্ষায় কমন পাবে, আমি সেটুকুই পড়াবো, সুন্দর করে বুঝিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে তোমাদেরকে আমি ১ম এ দ্বন্দ্ব সমাসে যাই। দ্বন্দ্ব সমাস। ওকে, দ্বন্দ্ব সমাস ভাইয়া। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমি ১ম এ দেখব চেনার উপায়। আমি ১ম এ দেখব চেনার উপায়। দ্বন্দ্ব সমাসকে আমি কিভাবে চিনব? এটা তোমাদের মোস্ট ইম্পোর্টেন্ট, এই চেনার উপায়টা। ঠিক আছে? দ্বন্দ্ব সমাস চেনার উপায়। দ্বন্দ্ব সমাসকে আমি কিভাবে চিনব? ১ম এ চিনব উভয় পদের অর্থপ্রধান। উভয় লিখলাম। উভয় পদের অর্থ প্রধান। উভয় পদের অর্থ প্রধান। ব্যাস বাক্যে ও এবং আর যেকোনো একটা থাকবে। ৩ নম্বরটা হচ্ছে হাইফেন, হাইফেন থাকতে পারে। হাইফেন থাকতে পারে। এটা হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাসকে তুমি কিভাবে চিনবা সেটা। আমি তোমাদেরকে এক্সাম্পল দিব, দেন এখান থেকে আমি বের করে দেখাবো। ঠিক আছে? সব ঠিক আছে? ওকে। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয়, তোমাদেরকে একটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা এমসিকিউ দিয়ে দেই, সেটা হলো দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে, এই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয়, সমজাতীয়, সমজাতীয় বিপরীত ও অনুরূপ, সমজাতীয় বিপরীত ও অনুরূপ, ও অনুরূপ, সমজাতীয় বিপরীত ও অনুরূপ শব্দের সংযোগ ঘটে। অনুরূপ শব্দের, শব্দের সংযোগ ঘটে। ঠিক আছে? এখান থেকে একটা এমসিকিউ মাস্ট আসবে। এখান থেকে একটা এমসিকিউ আসবে, আসবে, আসবে। সমজাতীয় বিপরীত ও অনুরূপ শব্দের সংযোগ ঘটে দ্বন্দ্ব সমাসে। ঠিক আছে? দ্বন্দ্ব সমাসে সমজাতীয় বিপরীত ও অনুরূপ শব্দের সংযোগ ঘটে। বলবো ভাইয়া আপনি বুঝাইতে আসছেন? তোমাদের দরকার এমসিকিউ কমন। আর আমি জানি সবকিছু তুমি যত বুঝতেছো এটা এইভাবে হয়, এটা এইভাবে হয়। ওখান থেকে সব এমসিকিউ আসবে না। ওখান থেকে একটা আসবে। আর এখান থেকে এরকম টাইপের কোয়েশ্চেন একটা আসবে। ঠিক আছে? যেখানে কোয়েশ্চেন ২ টা দেখবা সেখানে ২ টাই এত কঠিন থাকে না। একটা সহজ দিবে আরেকটা এরকম টাইপের দিবে। বুঝতে পারছো? দেখো, এখন কিছু দ্বন্দ্ব সমাস নিয়ে আলাপ আলোচনা করব। কিছু দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না। এগুলা ইম্পোর্টেন্ট এবং যে এক্সাম্পল গুলা দেবো সেগুলো ইম্পোর্টেন্ট। কিছু দ্বন্দ্ব সমাসে, দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না। তাদেরকে অলুক দ্বন্দ্ব বলে। তাদেরকে কি বলে? অলুক দ্বন্দ্ব বলে। কিছু সমাসে বিভক্তি লোপ পায় না। এখন তোমাকে এখানে একটু মনে রাখতে হবে, এই অলুক, অলুক মানে কি জানো? অলুক মানেই হলো বিভক্তি লোপ পাবে না। বিভক্তি লোপ পাবে। সেজন্যই আমরা এটাকে বলতেছি অলুক দ্বন্দ্ব। এখন আমি যদি তোমাদেরকে বলি হাতে ও কলমে, এগুলা যে এক্সাম্পল গুলা দিচ্ছি এবং যে লাইনগুলো লিখে দিচ্ছি সবগুলো ইম্পর্টেন্ট। হাতে ও কলমে কি হবে? হাতে ও কলমে, হাতে কলমে, হাতে কলমে। এখান থেকে তুমি আইডেন্টিফাই করো যেটা দ্বন্দ্ব সমাস। কিভাবে দ্বন্দ্ব সমাস আমি এটাকে আইডেন্টিফাই করব? তোমাদেরকে আমি বলছি উভয় পদের অর্থ প্রধান। এখানে হাতে কলম কোনটার অর্থ কি কম বেশি আছে? অর্থের কম বেশি আছে? না। দ্বিতীয়টা দেখো, ব্যাস বাক্যে ও এবং আর যেকোনো একটা থাকবে। ব্যাস বাক্যে কি আছে? ও আছে। হাইফেন থাকতে পারে। হাইফেন আছে? হাইফেন আছে। মিলছে? তার মানে এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। এখন ভাই এটা কি দ্বন্দ্ব? এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। কেন অলুক দ্বন্দ্ব? কারণ এখানে বিভক্তি লোপ পায়নি। এখানে বিভক্তি লোপ পায়নি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে দেখো, চোখে ও মুখে আমি লিখে দিচ্ছি সব। ঠিক আছে? চোখে ও মুখে, চোখে ও মুখে, চোখে মুখে, চোখে মুখে। এরপরে হলো চলনে ও বলনে। চলনে ও বলনে, চলনে বলনে।
চলনে, বলনে। ওকে, ফাইন। এটা গেল তোমাদের অযোগ দ্বন্দ্ব সমাস। এখান থেকে যদি কোশ্চেন আসে, এইগুলার বাইরে কোশ্চেন আসবে না। যদি এক্সামিনার ঠিক করে যে এই টপিক থেকে কোশ্চেন করব। ঠিক আছে? এখন আমি দ্বন্দ্ব সমাসের কিছু উদাহরণ দিব এবং ওই উদাহরণ থেকে 100% কমন পাওয়া। ঠিক আছে? আমি দ্বন্দ্ব সমাসের কিছু উদাহরণ দিব। এগুলো আমি কোথা থেকে বানাই নাই। এগুলো বই থেকে নেওয়া। ঠিক আছে? এত ঘাবড়ানোর কিছু নেই। দ্বন্দ্ব সমাসের কিছু উদাহরণ। ঝাড়া মুখস্থ করে ফেলবা। কোনো কথা নেই। ঝাড়া মুখস্থ করে ফেলবা এই উদাহরণগুলো। ঠিক আছে? যেমন হচ্ছে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, পরীক্ষা নিয়ন্ত্রক। পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, পরীক্ষা নিয়ন্ত্রক। এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। সময় সংক্রান্ত সূচি, সময়সূচি, সময় সংক্রান্ত সূচি, সময়সূচি। এরপরে হচ্ছে স্কুল ও কলেজ, স্কুল কলেজ। এখান থেকে ভাই ডিরেক্ট উদাহরণ তোমাদের পরীক্ষায় তুলে দিবে। স্কুল ও কলেজ, স্কুল, কলেজ। এরপর হচ্ছে সোনা ও রূপা, সোনা ও রূপা, সোনা রূপা। এরপরে হচ্ছে মা ও বাবা, মা ও বাবা, মা বাবা। ইজি মনে হচ্ছে না? ইজি তো। বাট আমি তোমাদের একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। এটা ইজি, বাট কর্মধারয় সমাস আছে, তৎপুরুষ সমাস আছে, বহুব্রীহি সমাস আছে। ওইগুলো একটু প্যাচ খাবা। এটা তো ইজি। এখন অনেকের মনে হচ্ছে ইউজলেস। বাট এগুলো ইম্পর্টেন্ট। স্বর্গ ও নরক, স্বর্গ ও নরক, স্বর্গ নরক। ঠিক আছে? আচ্ছা। জমা ও খরচ, জমা খরচ, জমা ও খরচ, জমা খরচ। এরপরে হাত ও পা, হাত ও পা, হাত পা, হাত ও পা। ১৯ ও ২০, ১৯, ২০, ১৯২০, ১৯-২০। ঝড় ও বৃষ্টি, ঝড় বৃষ্টি, ঝড় ও বৃষ বৃষ্টি, ঝড় বৃষ্টি, ঝড় বৃষ, ঝড় বৃষ্টি, ঝড় বৃষ্টি। পোটলা ও পুটলি, পোটলা পুটলি, পোটলা ও পুটলি, পোটলা, পুটলি। এরপরে হচ্ছে তুমি ও আমি, তুমি আমি, তুমি ও আমি, তুমি ও আমি, তুমি আমি যাব বহু দূরে। এটা নিয়ে ধর ট্রোল করিস না, ঠিক আছে? আমি তো গান পারি না। তুমি ও আমি, তুমি আমি, তুমি আমি। ওকে। এরপরে আছে কি দেখো, আসা ও যাওয়া, আসা ও যাওয়া, আসা ও যাওয়ার আশা, আহা, আশা, যাওয়া। তুমি যখন আসো তখন এই হৃদয়টা আনন্দে ভরে ওঠে। তুমি তখন যাও তখন এই বিরহ মনে উকি দেয়। আচ্ছা, শোনো। ভালো ও মন্দ, সরি, ধীরে ও সুস্থে, ধীরে সুস্থে, ধীরে ও সুস্থে, ধীরে ও সুস্থে। মাঝে মাঝে বুঝছো কি যে হয়? সুস্থে, ধীরে ও সুস্থে, ধীরে সুস্থে, ধীরে সুস্থে। এরপরে কি আছে দেখাবে? লাস্ট, ভালো ও মন্দ, ভালো ও মন্দ,
ভালো মন্দ। ইয়েস। শেষ শেষ শেষ। উদাহরণে দেখো, উদাহরণ দেখো। দ্বন্দ্ব সমাসে যত কোশ্চেন আসবে, তোমাদের এর বাইরে থেকে কোনো উদাহরণ আসবে না। হয় নাই, তাই না? দ্বন্দ্ব সমাসে যত কোশ্চেন আসবে এর বাইরে থেকে আসবে না। যদি ওই সিম্পল স্টেটমেন্ট গুলো আসে, আমি যেগুলো লিখে দিছি ওর মধ্যে থেকে আসবে। কথা ক্লিয়ার? আমি যা বলছি তাই আসবে। যে এক্সাম্পল গুলো দেওয়া হয়েছে তোমাদের বই থেকেই দেওয়া হয়েছে, আমি কোথাও থেকে পাই নাই। ঠিক আছে? তোমার ভাই তো কোনো আলাদিনের চেরাগ পাইনি, পাইলে ভালোই হইতো, তোমাদের সব দিয়ে দিতাম। ঠিক আছে? তো দ্বন্দ্ব সমাস গেল এটা। দ্বন্দ্ব সমাস তোমরা সবাই তুলে নিবা। ঠিক আছে? সুন্দর মতো সবগুলো তুলে নিবা, সুন্দর মতো নোট করবা। দ্বন্দ্ব সমাস শেষ। দ্বন্দ্ব সমাস শেষ। আর আছে কটা সমাস? তিনটা সমাস আছে। এখন আসবে কর্মধারয় সমাস। এটা আরো মজা, বুঝছো? এটা আরো মজা। কর্মধারয়। তোমরা বলবা এত স্বাদ কেন? কর্মধারয় সমাসে এত স্বাদ কেন? বুঝছো? আচ্ছা, কর্মধারয় সমাসটায় তোমাদেরকে মনে রাখতে হবে, হে আমার প্রিয় শিক্ষার্থীরা, কর্মধারয় সমাসের মূল কথাই হলো পরপদ প্রধান। কোন পদ প্রধান? পরপদ প্রধান। কর্মধারয় সমাসের মূল যে কাহিনী, সেটা কি ভাইয়া? সেটা হলো পরপদ প্রধান। ঠিক আছে? ওকে। কিছু কর্মধারয় সমাসের পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ থাকে। কিছু কর্মধারয় কর্মধারয় সমাসের পূর্ব পদে পূর্ব পদে সংখ্যাবাচক সংখ্যাবাচক শব্দ থাকে। তাকে আমরা কি বলি জানো? তাকে আমরা বলি দ্বন্দ্ব সমাস। তাকে আমরা কি বলি জানো? তাকে আমরা বলি দ্বিগু সমাস। দ্বিগু 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 সমাস। ঠিক আছে? দ্বিগু সমাস, ত্রিগু নয়, দ্বিগু সমাস। কিছু কর্মধারয় সমাসের পূর্বপদে সংখ্যাবাচক থাকলে তাকে আমরা বলি দ্বিগু সমাস। যেমন, যেমন কি ভাইয়া? যেমন আমরা বললাম তিন ফলার সমাহার। তিন ফলার সমাহার কি হবে? ত্রিফলা। যারা যারা পারছো সবাই বললো মার হাবা। ত্রিফলা বুঝি না? যারা আগে সমাজ পড়ছো তাদের মাথায় ঘুরতেছে, আচ্ছা ভাইয়া আমাদের আগের বই তো ছিল দ্বিগু সমাস, আলাদা একটা সমাস। হ্যাঁ ভাইয়া ছিল, তোমাদের বইয়ে এসে হয়ে গিয়েছে কি, এ পরকীয়া করে, কর্মধারয় সমাসের সাথে পরকীয়া করে কর্মধারয় সমাসকে বিয়ে করেছে। বিয়ে করার কারণে তোমাদের এই দ্বিগু যে আলাদা সমাস ছিল তার অস্তিত্ব হারিয়ে হয়ে গিয়েছে দ্বিগু কর্মধারয় সমাস। এটা কিন্তু দ্বিগু সমাস না বেটা, হচ্ছে দ্বিগু কর্মধারয়। দ্বিগু কর্মধারয়। তোমাদের সাথে গান গাইতে গাইতে ভুল হয়ে গেছে। ঠিক আছে? ওকে। দ্বিগু কর্মধারয় সমাস। এরপরে আছে কি, আরেকটা এক্সাম্পল দিই। চার রাস্তার সমাহার। চার রাস্তার চার রাস্তার মিলন। কয় রাস্তা? চৌরাস্তা। চৌরাস্তা। ঠিক আছে? চৌরাস্তা। এখন দেখো, তাহলে তোমরা একটা সমাজ বুঝলা, বুঝছো? অনেক ফাজলামি করতেছি আজকে। তোমরা একটা কিছু বুঝলা যে অনেক সমাসের পূর্বপদে সংখ্যাবাচক থাকে। হ্যাঁ, অনেক সমাসের পূর্বপদে সংখ্যাবাচক থাকে। সেটাকে আমরা বলি দ্বিগু কর্মধারয় সমাস। যেমন তিন ফলার সমাহার ত্রিফলা, চার রাস্তার মিলন চৌরাস্তা। এই মিলন সেই মিলন নয়, এটা হচ্ছে রাস্তার মিলন। এটা আমাদের শিক্ষামন্ত্রী নয়, শিক্ষামন্ত্রী নয়, এটা হচ্ছে রাস্তার মিলন। তোমরা তো আবার বেশি পাজি, তোমরা ভেবে ফেলো এটা যে কোন মিলন। ওকে। সমসমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পাইলে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস হয়। এটা আমরা একটু পড়ায় দিই। তাহলে আমরা কর্মধারয় সমাসের ক্ষেত্রে দ্বিগু কর্মধারয় সমাসটা আমরা শিখলাম। ওকে ভাইয়া, দ্বিগু কর্মধারয় সমাস শেষ। এখন আমরা শিখবো মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এখন মধ্য পদলোপী কর্মধারয় সমাসটা আরো ইজি। সেটা হলো সমসমান পদের। সমসমান পদ তো তোমরা চেনো, এই ব্যাস বাক্যের মধ্যে যে আলাদা আলাদা পদগুলোকে আমরা ধরলাম সমসমান পদ। এই সমসমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ যখন লোপ পাবে, সমসমান পদের সমসমান
পদের মধ্যবর্তী মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পেলে লেপে না পেলে 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 মধ্যপদী কর্মধারয় সমাস হবে মধ্য পদ এই কি লিখি মধ্য পদ লোপী কর্মধারয় সমাস মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। কখন হবে যখন দেখবো যে সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পাবে। কিভাবে আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন আমি দেখি ঘি মাখানো ভাত, আমি যদি ভাই দেখি ঘি মাখানো ভাত, আগে বুঝছো যখন ছোট ছিলাম তখন দুপুরবেলা গরম ভাত দিয়ে ঘি দিয়ে একদম খাইতাম, বুঝছো। অনেকে আবার ঘি খাইতে পারেন না, ঘি মাখানো ভাত আমি ছোট থেকে খাইতাম, সেজন্য দেখা গুলো গুলো হয়ে গেছে। তো ঘি মাখানো ভাত কি হবে, ঘি ভাত, ঠিক আছে। এবার দেখো হাতে পরা হয় যে ঘড়ি, আর এত পেঁচানো লাগে। সমাজ আবিষ্কারের আগে মানুষ এই ঘড়ি হাত ঘড়িকে বলতে কি জানো, হাতে পরা হয়েছে যে ঘড়ি আমি সেটা পরে আছি। আমরা এখন বলি কি হাত ঘড়ি পরে আছি, ঠিক আছে। হাতে পরা হয় যে ঘড়ি, ওকে, হাতে পরা হয় যে ঘড়ি কি হবে, হাত ঘড়ি। ইজি। এটা কি লিখলাম, এটা কি লিখলাম, এটা হাত ঘড়ি, ওকে। ঘরে আশ্রিত জামাই, ও মাই গড, ঘরে আশ্রিত জামাই। এখন তোমাদের আবার অনেকের স্বপ্ন থাকে এত খাটাখাটনি জ্ঞান করব, শ্বশুর বাড়িতে থাকবো, বড়লোক শ্বশুর, শ্বশুরের মেয়েরে বিয়ে করব। অফ, সেই ঘরে আশ্রিত জামাই, ও সেই না স্থির, আরামে খাবো, নাই কোনো। ঘরে আশ্রিত জামাই, তাহলে কি হবে, ঘর জামাই। আমি যখন অফলাইনে পড়াই, পোলা বান্ধে যখন এগুলা বলি, আহ একদম পাগল হয়ে যায়, স্থির হয়ে যায় যে ঘরে আশ্রিত জামাই, ঘর জামাই। ভাইয়া এখানে আশ্রিত থাকো, তুমি আশ্রিত থাকতে হবে, এত পাগল হওয়া যাবে না, ঠিক আছে, ওকে। বিজয় নির্দেশক পতাকা, বিজয় পতাকা, বিজয় নির্দেশক পতাকা কি হবে, বিজয় পতাকা, বিজয় পতাকা। ইজি না ভাইয়া, ইজি, একদম ইজি বিজি স্কুইজি। দুইটা শিখলাম আমরা কর্মধারয় সমাসের ক্ষেত্রে, আমরা দুইটা শিখলাম, একটা হচ্ছে সরি দ্বিগু কর্মধারয় সমাস, আরেকটা শিখলাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখন ভাইয়া আমরা আসবো কি জানো, তিনটা কর্মধারয় সমাস একবারে শিখবো, কর্মধারয় সমাস শেষ, উপমান উপমিত রূপক শিখবো, কর্মধারয় সমাস শেষ। ওকে ভাইয়া, দেখো আমরা একটা তোমাদের সুবিধার জন্য একটা চার্ট এঁকে ফেলছি, তোমরা এইভাবে খাতায় আঁকবা, ঠিক আছে। খাতাটা এরকম ভার্টিক্যাল করে এইভাবে আঁকবা, কত সুন্দর না। এটা এঁকে ফেলছি। এখন তোমাদেরকে এর আগে কিছু বলিনি, আমি তোমাদেরকে কি কি সমাস এখানে শেখাবো সেটা আগে বলছি, সেটা হলো উপমান, উপমান, উপমিত, উপমিত, এবং আরেকটা কি ভাইয়া, ইয়েস, রূপ, উপমান উপমিত এবং রূপক, এই তিনটা সমাস আমরা পড়াবো, ওকে। তোমাদেরকে আগে জানতে হবে আমি উপমান কিভাবে চিনবো। আমি যদি তোমাকে বলি যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় তাকে বলে আমরা উপমান, উপমান, যার সাথে তুলনা করা হয় তাকে বলে উপমান। মানে সিম্পলি যদি তোমাকে বোঝাই যে যার সাথে তুলনা করা হয় তাকে উপমান কিভাবে বলে, তোমাকে যদি মানে চাঁদের সাথে তুলনা করা হয়, তোমার মুখটা চাঁদের মতো, তোমার চোখটা হরিণের মতো, আর কি কি বলে, চুল কিসের মতো, ধরো যে কোনো একটা সিংহের মতো, যেটা সে তুলনা করতেছে, তোমার মুখটা চাঁদের মতো, ওই চাঁদ, ওই চাঁদের সাথে তুলনা করতেছে, ওই চাঁদ হলো উপমান। তোমার চুলটা হরিণের, সরি, তোমার চুলটা কিসের মতো, সিংহের মতো। আচ্ছা ধরো তোমার চুলটা সিংহের মতো, তাহলে চুলটা কার সাথে তুলনা করা হয়েছে, সিংহের সাথে। তো ওই সিংহ হচ্ছে উপমান, চোখটা ডানা ডানা কিসের মতো, হরিণের মতো, ওই চোখটা হরিণের মতো, ওই হরিণকে বলা হয়েছে কি, উপমান, ঠিক আছে, জোকস পার। তো উপমানটা বুঝতে পারছো তোমরা, আচ্ছা। উপমেয়টা কি, উপমেয়টা হচ্ছে ওই যে যাকে তুলনা করছে, ওই যে তোমাকে তুলনা করতেছে, তুমি হচ্ছে উপমেয়, অর্থাৎ
যাকে তুলনা করা হয়, কোথায় লিখবো রে? এখানে লিখি। যাকে তুলনা করা হয় তাকে বলে উপমেয়। 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 এবং যার সাথে তুলনা করা হয় তাকে বলে উপমান। ওকে, এটা গেল। এখন আমরা আসল পড়ায় যাব। সেটা হলো ভাইয়া, আমাদের এই উপমান কর্মধারয় সমাসটা আমি কিভাবে চিনবো? বলেন। আপনি তো বলছেন পরপদ প্রধান হলেই হয়, বাট সবগুলোতে তো পরপদ প্রধান থাকবে। তো আমি আলাদা করব কিভাবে? এটাকে আমি কিভাবে চিনবো? এটা যদি আমি গঠনটা তোমাকে বলি তাহলে হবে কি ভাইয়া? বিশেষণ, বিশেষ্য প্লাস বিশেষণ। বিশেষ্য, বিশেষ্য প্লাস বিশেষণ। বিশেষণ, বিশেষ্য প্লাস অর্থাৎ নাউন প্লাস অ্যাজেটিভ। নাউন প্লাস অ্যাজেটিভ। ওকে। উপমিতর সংজ্ঞা স্ট্রাকচারটা হচ্ছে আরো সোজা। বিশেষ্য প্লাস বিশেষ্য। ঠিক আছে? বিশেষ্য প্লাস বিশেষ্য। উপমিতর ক্ষেত্রে অর্থাৎ পর্বত এবং পূর্বপদ দুইটাই হচ্ছে নাউন। আর রূপকের ক্ষেত্রে কি? পূর্বপদ অবস্ট্রাক্ট নাউন হবে। পূর্বপদটা হবে কি? অবস্ট্রাক্ট নাউন। অবস্ট্রাক্ট নাউন তো বোঝোস? লাভ, হার্ট, কষ্ট পাওয়া, এটা সেটা কত কিছু থাকে না ওটা। আচ্ছা, আরেকটা কথা আছে ভাইয়া। সেটা হলো উপমান পদের ব্যাস বাক্যে ন্যায়, ব্যাস বাক্যে, ব্যাস বাক্যে ন্যায় মাঝে থাকবে। এখানে ন্যায়, দূর, ন্যায় শেষে থাকবে। রূপ থাকবে, রূপ। এখানে ব্যাস বাক্যের রূপ থাকবে। শেষ। পড়া শেষ ভাইয়া। আমি এটা পারি। আমি তিনটাই পারবো। আমি তিনটাই পারবো। আমার পড়া শেষ। আমার পড়া শেষ। উপমানও চেনা শেষ, উপমিতও চেনা শেষ, রূপকও চেনা শেষ। কিভাবে? এক্সাম্পল দিচ্ছি, বুঝে যাবা। এখন আমি যদি বলি কাজলের মতো কালো, কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় মতো তো একই জিনিস, তাই না? এটা তো বুঝবা, কাজলের মতো কালো। উফ, সেই। আরেকটা বিষয় তোমাদের আমি বলি, সেটা হলো উপমানে যে কথাগুলো হবে, হ্যাঁ, সেটা হবে সত্য কথা। আর উপমিতর ক্ষেত্রে হবে মিথ্যা কথা। মিথ্যা, বানোয়াট, ঠিক আছে? ওটা। কাজলের মতো কালো, আমি এই ব্যাস বাক্যটা যদি সমস্ত পদ বের করতে চাই, কি হবে ভাইয়া বলো তো? কাজলের মতো কালো, কাজল কালো, কাজল কালো, কাজল কালো, কাজল কালো। এখন তুমি বইলো না যে নায়িকা যে কাজল আছে, ওই কাজল হলো কালো। নায়িকা কাজল কালো না, অনেক ফর্সা। কিন্তু এই কাজলটা, চোখের কাজলটা হলো কালো। ঠিক আছে? এখন তুমি দেখো, আমি তোমাকে বলছি প্রথম স্টেটমেন্ট হচ্ছে উপমানটা হবে সত্য। কাজল কি কালো হয় না? নাকি সাদা হয়? সাদা হয়। বাট কাজল কি কালো হয় কি না? হয়। তার মানে স্টেটমেন্টটা সত্য। দ্বিতীয় নম্বরে আসো, গঠনটা দেখো, বিশেষ্য প্লাস বিশেষণ। এখন দেখো ভাইয়া, কাজল কালো। কাজল একটা কাজল, একটা দ্রব্য, বস্তু, ওটা কি নাউন? বিশেষ্য। কালো একটা কালার, কালার কি হয় সবসময়? বিশেষণ হয়, অ্যাজেটিভ হয়। তাহলে কি? স্ট্রাকচার ঠিক আছে। এখন দেখো ভাইয়া, ব্যাস বাকি ন্যায় আছে কি না মাঝে। এখন দেখো, মতো আর ন্যায় তো সেম জিনিস। তাহলে কাজলের মতো কালো বা কাজলের ন্যায় কালো সেম জিনিস। তাহলে ন্যায় কি মাঝে আছে কিনা? আছে। তিনটা স্টেটমেন্টই মিলছে। তাহলে আমি বলতে পারবো কাজল কালো বা কাজলের মতো কালো, এটা কোন সমাস? উপমান কর্মধারয় সমাস। ঠিক কিনা? এরপরে তুমি আসো উপমিততে। পুরুষ সিংহের ন্যায়। পুরুষ সিংহের ন্যায়। পুরুষ সিংহের ন্যায় কি হয়? সিংহ পুরুষ। সিংহ, উফ, পুরুষ সিংহের ন্যায় মানে সেই একটা অবস্থা, তাই না? এখন দেখো, খেয়াল করো, উপমিত ক্ষেত্রে স্টেটমেন্টটা হবে কি? মিথ্যা। পুরুষ কখনো সিংহের মধ্যে হতে পারবে না, বা সিংহ কখনো পুরুষ হতে পারবে। এ, পারবে? সিংহ, পুরুষ তো সিংহ হয়, বাট পুরুষ কখনো সিংহ হতে পারবে না। পারবে? পারবে না। তাহলে স্টেটমেন্টটা কি মিথ্যা না? মিথ্যা। দ্বিতীয় নাম্বার আসো, বিশেষ্য প্লাস বিশেষ্য হবে গঠনটা। সিংহ পুরুষ, সিংহ নাউন, পুরুষ নাউন। বুঝছে? দুটা কি মিলে গেছে। এবং তৃতীয় নাম্বারটা আসো, ব্যাস বাক্যের ন্যায়টা শেষে থাকবে। সিংহে পুরুষ, সিংহের ন্যায়, ন্যায়টা কোথায় আছে? শেষে। মিলছে তিনটা? ওকে। তাহলে আমি বলতে পারি ভাইয়া, পুরুষ সিংহের ন্যায় বা সিংহ পুরুষ, এটা কোন সমাস? উপমিত কর্মধারয় সমাস। এরপরে যদি তুমি না বোঝো, তোমাকে আমি কিভাবে বোঝাবো বলো? আমি কত সুন্দর করে সবগুলো স্ট্রাকচার করে লিখে দেওয়া হয়েছে, যে তুমি দেখলেই বোঝো। ঠিক আছে? ওকে। এরপর আসো রূপক কর্মধারয় সমাস। আমার সময় কম জন্য এটা একটা করে এক্সাম্পল দিচ্ছি। মন রূপ মাঝি, উফ,
সে তাই না? এগুলা পড়লে বুঝছো? কি বলবো? মাঝি, মনরূপ মাঝি। কি হবে? মন মাঝি। ওকে। এখানে খেয়াল করো ভাইয়া। ১ম এ বলছি পূর্বপদ abstract noun হবে। এখানে দেখো পূর্বপদ মন, আর এটা কোন নাউন ভাইয়া? তুমি ধরতে পারো? কি করতে পারো মন? অনুভব করতে পারো। তাহলে মন কি? abstract noun। তাহলে তুমি দেখো এটা মিলে গেছে। এবং ব্যাস বাকি কি থাকবে? রূপ থাকবে। রূপ আছে? আছে ভাইয়া। তাহলে মন রূপ মাঝি। এটা কি মন মাঝি? এটা কোন সমাস ভাইয়া হবে? ডেফিনিটলি রূপক সমাস। সরি রূপক কর্মধারয় সমাস। ঠিক কিনা? অবশ্যই ঠিক। এবং এর থেকে ইজি করে তো পড়ানো সম্ভব না ভাইয়া। এর থেকে তো ইজি করে পড়ানো সম্ভব না তোমাদেরকে। তোমাদেরকে একদম উপমান, উপমিত, রূপক একসাথে সবগুলো পড়ানো হলো এবং ডিফারেন্ট গুলা কই, কই আসছে এবং কিভাবে আমি আইডেন্টিফাই করব, কিভাবে বের করব সব দেখায় দেওয়া হইছে। ঠিক আছে? এর বাইরে কোয়েশ্চেন তোমরা পাবা না এবং এই এক্সাম্পল গুলোর মধ্যে থেকেই পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। এখন ভাইয়া কথা হলো কিছু উদাহরণ দিতে হবে আপনাকে। কেন দিতে হবে? কোয়েশ্চেন কমন পাইতে হবে। শুধু বুঝলেই তো হবে না। তো কোয়েশ্চেন কমনের জন্য কিছু উদাহরণ আছে। আমি সেগুলো লিখে দিব। আল্লাহর ওয়াস্তে লিখে নিবা, মুখস্থ করবা। কাহিনী খতম। বাই বাই। টাটা। ঠিক আছে? ওকে। সবাই এটা তুলবা। ঠিক আছে? একটা দাগ দিয়ে দেই। বিছানায় একটা দাগ দিয়ে দেই সুন্দর লাগবে দেখতে। বুঝছো? উহু। দেখো। ওয়াও! এক ছকে উপমান, উপমিত, কর্মধারয় সমাস। সরি, উপমান, উপমিত, রূপক, কর্মধারয় সমাস শেষ। স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে? ওকে। কিছু উদাহরণ, কিছু কথা, কিছু উদাহরণ। দেখো, কিছু উদাহরণ কি আছে? গোলাপ নামের ফুল। গোলাপ নামের ফুল। কি হয় ভাইয়া? গোলাপ ফুল। কর্মধারয় সমাস কিন্তু। যা কাঁচা তাই মিঠা। যা কাঁচা তাই মিঠা। কাঁচা মিঠা। যা কাঁচা তাই মিঠা। কাঁচা মিঠা। হাইফেন আছে, ঠিক আছে? দূর। কাঁচা মিঠা। খাস যে জমি। খাস যে জমি। খাস। তোরা বুঝিস না যে যে জমি তোরা খাস ওইটা না। যে জমি খাস করা। ঠিক আছে? খাস যে জমি। খাস জমি। চিত যে সাঁতার। চিত যে সাঁতার। পরীক্ষা আসবে কিন্তু এগুলা। চিত সাঁতার। চিত সাঁতার। সাঁতার বানান ঠিক আছে? ঠিক আছে। এরপরে দেখো ভাজা যে বেগুন। বেগুন ভাজা। ভাজা যে বেগুন। বেগুন ভাজা। সেই না? বেগুন ভাজা কিন্তু অনেক ভালো লাগে বুঝছো? সেই। তোমরা তো এখন আম্মুর কাছে থাকো, তোমরা ভালো। হুম। বেগুন ভাজা। এবার দেখো সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ। এগুলা এখান থেকে পরীক্ষায় ডিরেক্ট দিবে। ভাই বারবার বলতেছি এখান থেকে ডিরেক্ট দিবে। ডিরেক্ট দিবে। এবং সেদিন আমি হাসবো। সিদ্ধ যে আলু। আলু সিদ্ধ। আলু সিদ্ধ। কনক যে চাপা। কনক যে চাপা। কনক চাপা। এরপরে কি আছে ভাইয়া? টাক যে মাথা। টাক মাথা। বুঝছো? আমার কিন্তু অনেক চুল আছে বুঝছো? অনেক চুল আছে। টাক। ওবায়দুল কাদেরের কথা মনে পড়ে গেল। উম, টাক যে মাথা। আজকে অনেক দুষ্টামি করতেছি বুঝছো? কেন যে করতেছি বুঝতেছি না। এত প্যারা নিয়ে প্রেশানি নিয়ে তোমাদের সাথে যে কেমনে দুষ্টামি করি। যে চালাক। সে চতুর। চালাক চতুর। চালাক চতুর। যে শান্ত সে শিষ্ট। সবসময় শান্তরা কি শিষ্ট হয়? যে শান্ত সে শিষ- শিষ্ট। শান্ত শিষ্ট। কি যে বলে?
যাই হোক শেষ, শেষ। এটার মধ্যে থেকে আসবে যদি আসে এবং আমি যা পড়াইছি ওর মধ্যে থেকেই আসবে। ঠিক আছে? তোমাদের আজকে আর পড়াবো না। এই ২য় ক্লাসে সমাসের ২য় ক্লাসে তৎপুরুষ সমাস আর বহুব্রীহি সমাসটা পড়ায় দেব ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে? আল্লাহর হস্তে পড়াগুলো নোট করো এবং পড়ো। তোমরা যারা এসএসসি ২৭ ব্যাচে আছো, বুঝছো? ২ টা কথা যদি বলি, মাইন্ড করো না। সেটা হলো তোমাদের কিন্তু সময় নেই। আর মেক্সিমাম স্টুডেন্ট পড়ে আছো তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলা নিয়ে। আমি বলছি না ওগুলা পড়বা না। অবশ্যই পড়বা। বাট এই বাংলাটা আচ্ছা ভাই দেখো, ফিজিক্সে কত নম্বরের পরীক্ষা হয়? ১০০ নম্বরের। কেমিস্ট্রিতে ১০০ নম্বরের। এই বাংলাতে কত নম্বরের হয়? ২০০ নম্বরের। ইংরেজিতে কত নম্বরের হয়? ২০০ নম্বরের। আমি বুঝছি যে ওগুলা কঠিন। এর মানে এই না ভাইয়া এগুলা সোজা। আমি বুঝছি তুমি ফিজিক্স ২ ঘন্টা পড়বা দিনে। এর মানে এই না যে তুমি এটা ১ ঘন্টা পড়তে পারবা না। তোমাকে পড়তে হবে। মনে রাখবা যারা ভালো স্টুডেন্ট, কার ভালো স্টুডেন্ট? যারা সবগুলো সাবজেক্টে সমান পারদর্শী। আর সমান পারদর্শী কখন হয়? যখন সে সবগুলো সাবজেক্ট ভালো করে পড়ে। ভাইয়া, তোমার কাছে এসএসসি ১ম একটা বড় পাবলিক পরীক্ষা। এই পরীক্ষাটা যদি তুমি ভালো করে না দিতে পারো, এই রেজাল্টটা যদি ভালো না করতে পারো, তুমি একটা হীনমন্যতায় ভুগবা। তুমি ভাববা তুমি এত আহামরি স্টুডেন্ট না। তুমি ভাববা তুমি ভালো পারো না। তুমি ভাববা তোমার মধ্যে মেধার কমতি আছে। এই হীনমন্যতার কারণে তুমি তোমার ফিউচারটাকেও কি ছোট করে দেখবা। মানুষ স্বপ্ন দেখে কখন? মানুষ কখন চেষ্টা করার মধ্যে আরেকটা উদ্যম পায়? যখন সে কোনো সাইন পায়। তুমি একটা কাজ করছো। একটা মানুষকে একটা রাস্তা পার করে দিছো। এবং মানুষটা তোমাকে যদি থ্যাংক ইউ বলে, বলে যে, "বাবা তুমি বেঁচে থাকো, ভালো থাকো, তোমার জন্য দোয়া করি।" তুমি উৎসাহ পাবা। আরেকটা মানুষকে হেল্প করার চেষ্টা করবা। ঠিক আছে? রেজাল্ট হলো তেমন। এই রেজাল্টটা ভালো করলে তুমি একটা উৎসাহ পাবা। তোমার কলেজ লাইফটা কিন্তু সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। তুমি উৎসাহ পাবা ইন্টারমিডিয়েটে ভালো করার জন্য। এরপরে ভার্সিটিতে ভালো করার জন্য। সো তোমার মধ্যে একটা মোটিভেশন কাজ করবে যে, "I can do" আমি করতে পারি। ঠিক আছে? বেশি কথা বলব না। এটুকু বললাম। মাথায় রাখবা কথাগুলো। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত রাখি সমাসের পড়াটা এসএসসি এর জন্য। আর আগামী ক্লাসে তৎপুরুষ এবং ভূগোল সমাজটা পড়াবো। তোমরা সবাই এফবিএম ক্লাসরুমের সাথে থাকবা। আজকে এই পর্যন্ত। টাটা।